হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইট টিচিং এলসি। তো আজকে তোমাদের চলে এলাম লেকচার 56-এ। তো এটাতে দেখো আগের দিন আমি স্থিতিশক্তি বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে, ভূপৃষ্ঠের নিকটবর্তী একবারে অঞ্চলে সেখানে স্থিতিশক্তির মানটা কত হবে। এটা তোমরা অ্যাকচুয়ালি জানো, ছোটো ক্লাসে করেছিলে এমজিএইচ মানটা হয়, কিন্তু আজকে এটা আমি তোমাদেরকে প্রুফ করে দেখাবো যে এমজিএইচটা মানে কীভাবে হচ্ছে। আর তার সাথে একটা ভালো থাকছে, সেটা অবশ্য ওটার মানে মানটা এখানে কিন্তু কাজে লাগছে না, ঠিক আছে, সেই হিসাবে দেখাবো। দেখো আমি এখানে একটা বস্তু প্রথমে শেপটাকে করে নিচ্ছি, মানে পৃথিবীর শেপটাকে নিয়ে নিচ্ছি, এরকম একটা শেপ নিয়ে নিচ্ছি হালকা করে, ঠিক আছে। তো এই শেপটার ওপরে আমি একটা বস্তু নিচ্ছি, ঠিক আছে, এইটার উপর ধরো এম ভরে বস্তুটা নিচ্ছি। এবার এই যে এম ভরে বস্তুটা আমি নিচ্ছি, তার ক্ষেত্রে ধরো আমি প্রথমে একটা এই ডিস্টেন্সটা করে নিচ্ছি, সেন্টার থেকে কতটা ডিস্টেন্সে থাকছে। সাপোজ এই বস্তুটা এই সেন্টার থেকে একটা ডিস্টেন্স আমি এটা এইচ করছি, ঠিক আছে। এবার এইখান থেকে যেটা হাইট আছে, এইখান থেকে হাইটটা আছে কি এইচ হাইট, ঠিক আছে। এইচ হাইট বলতে ভূপৃষ্ঠ থেকে এইচ হাইটে বস্তুটা আছে, আর এইখান থেকে এতটা, এটা হচ্ছে ধরো আর ডিস্টেন্স, ঠিক আছে। এবার এখানে দেখো আমি এটা লিখে দিচ্ছি, স্থিতিশক্তির মানটা অ্যাকচুয়াল কে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরের মহাকর্ষীয় স্থিতিশক্তি অ্যাকচুয়ালি ই সমান কী হতো, মাইনাস জি এম এম বাই আর। তাহলে এটি কী হবে, মাইনাস জি এম এম বাই এখানে হচ্ছে আর প্লাস এইচ। এবার এইখানে যে আর প্লাস এইচের মানটা আছে তোমাদের, এটা ধরো আমি নিচে থেকে ধরো জি এম, এটাকে আমি ক্যালকুলেশন করে দেখেছিলাম স্থিতিশক্তি মানটা যে অ্যাকচুয়াল কী হয়েছিল আগের দিনে, জি এম এম বাই আর হয়েছিল তোমাদের, ঠিক আছে, জি এম এম বাই এটা আর হয়েছিল। তো এটা এখানে আমি এইচ উচ্চতা যেহেতু নিচ্ছি এক্সট্রা করে, তাহলে সেটার জন্য কি আর প্লাস আমি এইচ করে দিলাম, সেম আগে যেরকম আরেকটা এরকম দেখেছিলাম এইচ উচ্চতার জন্য, তাহলে সেরকম এটার ক্ষেত্রে জি এম এম বা এটা আর কমন নিচ্ছি আমি, তাহলে আর কমন নিলে কী হবে, এটা দেখো 1 প্লাস এইচ বাই আর করছি, ঠিক আছে, জি এম এম আর ইন্টু 1 প্লাস এইচ বাই আর। এবার এইখানে ধরো এইচ বাই আর যখন করলাম, এবার মানটা ধরো ওপরে তুলছি, তাহলে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই এই আরটা যখন নিচ্ছি, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এইচ বাই আর, তার হোল টু দি পাওয়ার -1 রাখছি। এবার হোল টু দি পাওয়ার -1টা দেখবে তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম আগে, যখন 1 প্লাস ওই যখন বাইনোমিয়াল থিওরেম দ্বিপদ উপপাদ্য যখন অঙ্কর ক্ষেত্রে কাজে লাগাবে ওই রুলটাকে, তাহলে এইচ বাই আর এর যেমন -2 করলে এটা হচ্ছিল 1 - 2 এইচ বাই আর, বাকি যেগুলো আরও টার্ম আসবে তোমাদের এইচ স্কোয়ারের টার্ম আসবে, সে স্কোয়ারের টার্মগুলো আমি নেগলেক্ট করছি, কারণ এখানে হচ্ছে যেহেতু এইচের মানটা হচ্ছে তোমাদের অনেক ছোট, ঠিক আছে, আর এর থেকে, তাহলে এইচ বাই আর এর মানটা ওই রাশিগুলোকে আমি নেগলেক্ট করছি। বা যেটা দেখো এখানে, এবার এই টার্মটার ক্ষেত্রে যদি আমি -1 নিয়ে নিই, ঠিক আছে, এটা যদি -1 করি আমি, তাহলে তখন এক্ষেত্রে শুধুমাত্র 2 এর জায়গায় কী হয়ে যাচ্ছে, শুধুমাত্র -1 ইন্টু এইচ বাই আর, তার মানে মাইনাস এইচ বাই আর করছি। তাহলে এই টার্মটাকে আমি এরকম বলছি মাইনাস এটা জি ক্যাপিটাল এম স্মল এম বাই নিচে হচ্ছে আর, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর, এই টার্মটা এরকমভাবে এলো তোমাদের। এবার 1 মাইনাস এইচ বাই এই টার্মটাতে, তাহলে গুণটা করলে হচ্ছে জি এম এম বাই নিচে হচ্ছে আর মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এই টার্মটা আসছে জি এম ক্যাপিটাল এম স্মল এম ইন্টু এইচ বাই নিচে দেখো আর, এই যে আর ইন্টু এখানে আর, তাহলে এখানে কী হয়ে যাচ্ছে আর স্কোয়ার টার্ম। এবার দেখো যে মাইনাস জি এম এম বাই আর,
ঠিক আছে। এইখানে যে স্থিতিশক্তি মানটা আসছে এই দিকটা ঠিক আছে, GMM/r বসে গেল। এবার এইখানটায় দেখো অ্যাকচুয়ালি জি সমান দেখবে তোমাদের একটা রাশি এসেছিলো, জি সমান হচ্ছে GM/r²। তাহলে আমি এখানে GM/r² জায়গায় আমি শুধুমাত্র জি নিয়েছি। দেখো ছোটো জি সমান কি GM/r²। তাহলে এই মানটার জায়গায় আমি পুরো জি নেবো, তার মানে আমার এখানে MH ইন্টু GM/r², এই টার্মটা সাজিয়ে নিচ্ছি এখানে। তাহলে এইটার ক্ষেত্রে আসছে তোমাদের মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বা এখানে হচ্ছে আর প্লাস MH এখানে জি। তাহলে আমি যদি সাজিয়ে লিখি MGH একবারে লিখে দিচ্ছি MGH। তাহলে এই টার্মটা দেখো মাইনাস GMM/r যে টার্মটা এলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হয় কি ভূপৃষ্ঠের ওপরে একবারই ওপরে কিন্তু এই মানটা স্থিতিশক্তির এই মানটা কিন্তু 0 হয়ে যায়। ঠিক আছে, মহাকর্ষীয় যে স্থিতিশক্তি মানটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি 0। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে যে মেন স্থিতিশক্তি কী হচ্ছে, তাহলে ই সমান তোমাদের কিন্তু এই টার্মটা থাকছে। তাহলে এখানে কী হচ্ছে সাধারণত, ঠিক আছে, ভূপৃষ্ঠে মহাকর্ষীয় স্থিতিশক্তি শূন্য হয়ে যাবে। তাহলে মহাকর্ষীয় স্থিতিশক্তি মান কি, এই যে বড় টার্মটা আছে এইটা শূন্য। তাহলে অ্যাকচুয়ালি কী আছে, এটাকে আমি 0 দেবো, তাহলে MGH অ্যাকচুয়াল স্থিতিশক্তি কী এলো, তাহলে ই সমান এলো কিন্তু MGH। ঠিক আছে, এইটা তোমাদের কিন্তু এমনি ক্যালকুলেশনে আগেও করানো হয়েছে, স্থিতিশক্তি গতিশক্তির রাশিমালাটা এটা দেবে, এটা শুধুমাত্র কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার। তাহলে এটা ই সমান MGH এরকমভাবে এলো, এখানে মহাকর্ষীয় স্থিতিশক্তি মানটা 0 ধরা। এবার এখানে একটা তার সাথে তোমাদের রিলেশন আছে যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক কীরকম হয়, এটা তোমরা করবে। মহাকর্ষীয় এই রাশিটার সঙ্গে সম্পর্কিত রাশি ছোটোখাটো কোশ্চেনের সঙ্গে যদি তোমাদের আসে, শুধুমাত্র এইটার রিলেশনটা একটা কারণে আমি দেখাচ্ছি। এই রিলেশনটা তোমাদের প্রুফটা অতটা গুরুত্বপূর্ণ নয়, বাট তোমাদের এটা থেকে যে ছোট অঙ্কগুলো থাকবে মানে ওই রিলেশনটা দিয়ে যে অঙ্কগুলো থাকবে সেগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রুফটা অতটা ইম্পর্টেন্ট নয়। তুমি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক, তাহলে এই যে রাশিটা এখানে আসবে, প্রুফটা আমি ছোট করে দিচ্ছি তোমাদের। এখানে অঙ্কটা কিন্তু কাজে লাগে, প্রবলেমগুলো যেগুলো হয় প্রবলেমগুলো কাজে লাগে। ধরো এখানে ধরে নেবে তোমরা প্রথমে যে আর দূরত্বে মহাকর্ষীয় প্রাবল্য যদি ই হয়, ঠিক আছে, এরকমটা ধরে নেবে। আমি লিখছি, মনে করি আর দূরত্বে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য সমান ই। এবার কি ওর ওপর যে বলটা হবে, তাহলে এফ সমান আমি কি বলতে পারি, এম ইন্টু ই। আগের দিনে দেখালাম F/m সমান হচ্ছে ই এসেছিলো, এরকম একটা টার্ম এসেছিলো যে F/m সমান ই। তাহলে আমি কি বলতে পারি, এফ সমান কি এমই একটা টার্ম তোমাদের এরকম লিখতে পারি আমি। তাহলে এবার কোণা থেকে এরকম যদি ক্যালকুলাস, আমি এখানে একটা ক্যালকুলাসটা প্রয়োগ করি যে কোণা থেকে, আচ্ছা কোণা থেকে করবে, বলবো কোণাকে আর থেকে আর প্লাস ডিআর ক্যালকুলেশন মতো দূরে সরালে কৃতকার্য কী হবে, এখানে DW সমান ক্যালকুলেশন অনুযায়ী এফ ইন্টু ডিআর। এবার এফের জায়গায় কী বসেছিলে, ME ইন্টু ডিআর। দেখো এখান থেকে যে টার্মটা পেলাম এফ সমান মানে কৃতকার্যের সময় বল ইন্টু সরণ, তাহলে এখানে হচ্ছে এই জায়গাটা আমি আগের দিনে পেয়েছিলাম এফ সমান ME, এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা এখানে বসালাম M ইন্টু ডিআর।
এবার এইখানে যেটা তোমাদের মানে সরণটার জন্য যে আমি বলেছিলাম যে এটা মাইনাস কেস হবে, তাহলে আমি যদি বলি অ্যাকচুয়াল যদি বলি ডিইউ সমান যদি মাইনাস টিডাব্লিউ বলি, তাহলে অ্যাকচুয়াল যে ডিইউ মহাকর্ষীয় যে স্থিতিশক্তির পরিবর্তন, ঠিক আছে, এটা লিখব মহাকর্ষীয় স্থিতিশক্তির পরিবর্তন ডিইউ সমান কি হবে মাইনাস যে ডিডাব্লিউ এলো এখানটা মাইনাস এম ডিডাব্লিউ ই ইন্টু ডিআর, এই মানটা আমি এখানে বসিয়ে দিতে পারি। এবার যদি সংজ্ঞা অনুযায়ী এমনি চেঞ্জ করতে চাও, মানে বিভবের যে পরিবর্তনটা, তাহলে বিভবের পরিবর্তন কি হবে, স্থিতিশক্তি যেটা হয় স্থিতিশক্তির পরিবর্তনটা যদি এরকম হয়, মানে তোমরা যদি সংজ্ঞা অনুযায়ী একটা জিনিস লক্ষ্য করো, মানে একক ভরের যে স্থিতিশক্তিটাই বিভবের সঙ্গে সমান হয়ে যায়, মানে একক ভর যদি নেওয়া হয় তাহলে তখনই কি হয়ে যাবে, যদি স্থিতিশক্তিটা যদি আমি একক ভর করে দিই ওটাই কিন্তু বিভব হয়ে যাবে। তাহলে আমি এটা লিখবো যে একক ভরের, মানে ওইখানে শুধু এমটা এক জায়গায় ছিল এক জায়গায় ছিল না, ওই জন্য আমি ব্যাপারটাকে এরকম করছি। যদি যেখানটা মানে একক ভর কথাটা যেখানে উল্লেখ ছিল না সেটা হচ্ছে কি বিভব, যদি একক ভর থাকতো, মানে অ্যাকচুয়ালি একক ভর বলতে মানে ভর যদি থাকতো তখন স্থিতিশক্তি, তাহলে একক ভরে যখন স্থিতিশক্তি মানে এমটা যখন চলে যাবে তখন সেটা কি হবে বিভবের সমান, বিভবের সমান। তাহলে অতএব বিভবের পরিবর্তন এটা ডিভি লিখতে পারো ক্যালকুলেশন অনুযায়ী। তাহলে ডিভি সমান কী হবে ডিউ বা একক ভরের ক্ষেত্রে, মানে যেটা স্থিতিশক্তি বা এটা করবে, তাহলে এটা সমান ডিউ মানে হচ্ছে যে মাইনাস এম ই ইন্টু ডিআর বা এখানে হচ্ছে এম, তাহলে অ্যাকচুয়ালি ডিভি সমান হয়ে যাচ্ছে মাইনাস ই ইন্টু ডিআর, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন অনুযায়ী এখানে ই সমান কী হচ্ছে, ই সমান রাশিটা আসছে দেখো, মানে ডিভি মানে যদি পরিবর্তন ইন্টিগ্রেশন আমি করি তাহলে ভি সমান যদি অ্যাকচুয়ালি করতে যাই তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস ই ডট ডিআর। এবার আমি যদি এখানে টার্মটা করি যে R1 R2 দূরত্বে R2 দূরত্বের ভেতর বিভবের পরিবর্তন ভি অফ R2 মাইনাস ভি অফ R1, মানে এখানে ওইটাকে আমি ভি লিখছি, তাহলে এটা কী হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর, এটাই কী হবে, এটা যদি R1 R2 এর ডিস্টেন্সের মধ্যে করি তাহলে অ্যাকচুয়ালি কী পেলে, এইখানে মেন যেটা ফর্মুলা পেলে তোমরা, এই ফর্মুলাটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। মানে যদি কোনো অঙ্কর ক্ষেত্রে যদি ক্যালকুলাস দিয়ে করতে বলে তাহলে তার কাছে একটা নির্দিষ্ট লিমিট দেওয়া থাকবে, তখন ভীষণ মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। এটা থেকে তোমাদের একটা কোশ্চেন দিচ্ছে, তাহলে বুঝতে পারবে কোশ্চেনটা কীরকম হবে। কোশ্চেনটা ধরো এরকম যদি থাকে যে কোনো মহাকর্ষীয় ভরের জন্য এক্স দূরে প্রাবল্য ই সমান কে বাই এক্স টু দি পাওয়ার 4, অসীম দূরত্ব ধরে
শূন্য ধরে নিয়ে x দূরে বিন্দুতে বিভব নির্ণয় করো। দেখো ইন্টিগ্রেশন এখানে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন দেখো অ্যাকচুয়ালি মেন ফর্মুলা কী বলো, ভি সমান দেখো ইন্টিগ্রেশন ই ডট ডিআর। তাহলে এখানে তুমি এখানে লিমিট বুঝতে, তাহলে ভি সমান ভি অফটা বার করতে বলেছে। ফর্মুলা কি, ভি সমান ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর, মেন ফর্মুলা। তাহলে এখানে ইন্টিগ্রেশনের মান বসাবে, তাহলে ইনফাইনাইট থেকে এখানে মাইনাসটা দেবে, মাইনাস এখানে ইনফাইনাইট থেকে আর ডিস্টেন্সে ই এর মানটা কত দেওয়া আছে কে বাই, এবার এখানে এক্স ধরা আছে তাহলে এক্সের হিসাবে ডিএক্সটা করবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু আমি এখানে ডিএক্স করছি, যেহেতু এখানে এক্সের ফাংশন আছে। তাহলে এটা ধরো মাইনাস কেটা কনস্ট্যান্ট, তাহলে এক্স টু দি ইন্টিগ্রেশন অফ ইনফাইনাইট টু আর এক্স টু দি পাওয়ার -4 ডিএক্স। তাহলে ফর্মুলা হবে এক্স টু দি পাওয়ার n+1 বাই মাইনাস মানে n+1 বাই নিচে n+1, তাহলে মাইনাস কে, তাহলে এখানটাতে এক্স টু দি পাওয়ার -4 + 1 বাই নিচে হচ্ছে -4 + 1, তার লিমিট ইনফাইনাইট টু আর। এটা যেহেতু নির্দিষ্ট সমকল, তাহলে কে ইন্টু এখানটাতে দেখো এখানটাতে একটা রাশি, তাহলে এক্স টু দি পাওয়ার -3 বাই নিচে হচ্ছে -3 তার ইনফাইনাইট টু আর, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলো, তাহলে কে এর মানটা আমি রাখছি, তাহলে কে বাই অ্যাকচুয়ালি 1/x³ এর ইনফাইনাইট টু আর, তাহলে আর এর মানটা ইনফাইনাইট তাহলে 0 হয়ে যাবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 1/r³ মাইনাস 1/ ইনফাইনাইট তার কিউ, এটা আলফা মনে করো না, ইনফাইনাইটে কিউ, তাহলে কি পুরো রাশিটা যেখানে 1/ইনফাইনাইট যেখানে 0, তাহলে সেখানে কি হয়ে যাবে 1/ইনফাইনাইটটা টেন্স টু 0 দিকে যায়, তাহলে এবার কে ইন্টু 1 ওই রাশিটা 0 ধরে নিচ্ছি, তাহলে এটা রাশিটা হলো অ্যাকচুয়ালি এটা, তাহলে কে বাই আর কি অ্যাকচুয়ালি সরি এখানে একটা তোমাদের 3 ছিল, 3টা বাদ চলে গেল, কে বাই 3টা এক্সট্রা রাখবো, কারণ এই 3টা এখানে রয়ে গেছে, তাহলে এটা লাস্টে কি হয়ে যাবে কে বাই 3 আর কিউ, ঠিক আছে। যদি আর রাখো আর ডিস্টেন্সের মধ্যে করলে, তাহলে ইন্টিগ্রেশনটা সেই হিসাবে ক্যালকুলেটটা তোমরা করবে, ঠিক আছে। আমি ইন্টিগ্রেশন ইনফাইনাইট আর করে দিলাম, সেই হিসাবে ক্যালকুলেশনটা এটা কে বাই 3 আর কিউ। এবার এরকম তোমাদের বার করতে হতে পারে যে এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে মহাকর্ষী বিভবের মানটা মানে কীরকম হবে, ছোটোখাটো কোশ্চেন এটা এমন কিছু কঠিন বড় কোশ্চেন নয়। এর সাথে তোমাদের আরেকটা জিনিস আমি এটার সাথে একটু করে দিচ্ছি, ধরো এইটার ক্ষেত্রে টপিকটা তোমাদের মানে পৃথিবীর কেন্দ্র দিয়ে, এটা হচ্ছে ওই তোমাদের আগে অবকাশ ত্বরণের সঙ্গে জড়িত রাশিটা, এটার সাথে আমি দেখে দিচ্ছি। এটা পয়েন্ট করে পৃথিবীর কেন্দ্র দিয়ে অতিক্রান্ত সুরঙ্গের মধ্যে বস্তুর গতি, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে যখন তোমরা করবে যে বস্তুর গতি ক্যালকুলেশনটা, তখন সেই ক্ষেত্রে এখানে ধরো একটা ধরে নেবে যে ধরো এখানে একটা বস্তু ধরে রাখলে, মানে এটা থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে তোমাদের যে দেখাও যে কোনো বস্তুর, আমি এই কোশ্চেনটা লিখে দিচ্ছি, কোশ্চেনটার সাথে লিখে দিচ্ছি, এরকম কোশ্চেনটা দিতে পারে, এরকম কোশ্চেনটা যে দেখাও, ঠিক আছে, যে
কোনো বস্তু সুড়ঙ্গের ভেতর দিয়ে সরল দোল গতিতে ওই ব্যাস বরাবর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলাচল করবে। ঠিক আছে, এরকম কোশ্চেনটা দিতে পারে, প্রমাণ করতে যদি বলতে পারে। তাহলে প্রথমে আমি একটা ছবি, এখানে যে কোনো প্রুফগুলোই তোমাদের ছবি করতে হবে। তাহলে এরকম একটা ছবি ফার্স্টে করে নিচ্ছি। ঠিক আছে, এই ছবিটার ক্ষেত্রে ধরো সেন্টার টু সেন্টার একটা হোল রাখছে। এটা সাপোজ ধরুন এটা আমি জয়েন করে দিয়েছি, যেহেতু এক প্রান্ত দুটো অর্ধবৃত্তকে মানে অর্ধবৃত্তের মতো রাখতে হতো আমাকে, যাতে হোলটা এখানে থাকে এই মাথা থেকে ওই মাথা। এরকম সাপোজ এটা একটা ধরে নাও তোমরা, এই সাইড থেকে অন্য সাইডে আমি একটা হোল করছি। ক্যালকুলেশনটা এটা ছোটো এদিকে রাখছি। ঠিক আছে, তাহলে এবার ক্যালকুলেশনটা সেই অনুযায়ী করবো আমি। ধরো এখান থেকে বস্তুটা এটার মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্যালকুলেশন অনুযায়ী বস্তুটা এর মধ্যে দিয়ে যাচ্ছে। এটার একটা প্রান্ত ধরো এ নাম দাও, এই প্রান্তটা বি। এবার এইখানটা হালকা করে তোমরা মুছে দিতে পারো। এখানটা আমি একটু ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে সুবিধা। এটা এইখানটা কাটা থাকে। ঠিক আছে, এইখানটা ধর হোল সৃষ্টি হয়ে যাচ্ছে। এইখানটা তোমাদের ঠিক আছে, এই প্রান্ত থেকে পৃথিবী এই প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবে। সেন্টার আছে, এবার সেন্টার থেকে আরেকটা ছোট লেয়ার আমি নিচ্ছি। ঠিক আছে, ছোট লেয়ারটা এই ছোট লেয়ারটা আমি নিলাম। এরপর ধরো এখানে যতটুকু অংশ ভেতরের আছে, ঠিক আছে, এই ভেতরের পার্টটুকু আমি এক্স নিচ্ছি। সেন্টার থেকে ভেতরের পার্টের যে ডিস্টেন্সটা, ঠিক আছে, মানে এইখান থেকে ধরো, মানে আমি এখানে রেড পয়েন্ট দিচ্ছি, এখানে একটা রেড পয়েন্ট দিচ্ছি, তাহলে এইখান থেকে এইটুকু যে ডিস্টেন্সটা, এটা আমি ভেতরে যেটা সেটা এক্স রাখছি, ওই ডিস্টেন্সটা। ঠিক আছে, তাহলে তোমরা প্রথমে একটা জিনিস প্রথমে তো লিখতে হবে তোমাদেরকে। প্রত্যেকটা ক্যালকুলেশন একটা কনসিডারেশন থাকবেই, একটা জিনিস ধরে নিতে হবে তোমাদেরকে। মনে করি পৃথিবীর কেন্দ্রের ভেতর দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে
এম এটা লিখে দেবে এ বি বরাবর, ব্র্যাকেটে এ বি বরাবর এম ভরের একটি বস্তুকে সুরঙ্গের মধ্যে, মানে এই যে দেখো এম ভর, আমি ধরলাম সাপোজ এখানে একটা এম ভরে বস্তু নিচ্ছি, ঠিক আছে, এম ভরে বস্তু, তাহলে এটাই কি হচ্ছে এই সুরঙ্গ বরাবর নিয়ে যাওয়া হচ্ছে। সুরঙ্গ এখানে ছোট আমি একটা স্টেপ নিয়ে নিয়েছি, ছোট এক্স ডিস্টেন্স। এবার এই সুরঙ্গের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, লিখবে ফেলা হলো। ঠিক আছে, এবার তোমরা এর সাথে একটা ইংলিশ যে ও বিন্দুকে কেন্দ্র করে এক্স ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করা হলো। ঠিক আছে, এবার ধরে নেবে যে কোনো একটা এইখানে একটা পি বিন্দু আছে উপরটাতে, ওই ছোট গোলকটার উপরে কোনো একটি কোনো, আচ্ছা একটি বললাম, কোনো নির্দিষ্ট সময়ে, এটা জাস্ট উপপাদ্যের মতো তোমাদের একটু লিখতে হবে, এটা কোনো নির্দিষ্ট সময়ে ওই এম ভরের বস্তুটি